শ্রোতা দর্শকবৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে গিয়েছি ক্লাস 8-এর নবম অধ্যায়ের ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার এই অধ্যায়ের আলোচনা পর্ব। অবশ্যই চ্যানেলের সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না এবং নতুন বন্ধুদের শেয়ার করে চ্যানেলটি জানিয়ে দিতে ভুলবে না। আজকে আমি এই পর্বে মূলত তোমাদের ভারতের সংবিধান এবং সংবিধান সম্পর্কিত যে কিছু কাঠামো রয়েছে সেই কাঠামো সম্পর্কে তোমাদের সামনে তুলে ধরব। এর দ্বিতীয় পর্বে কিছু গণ আন্দোলনের কথা আমি তুলে ধরব। তাহলে শুরু করা যাক সময় নষ্ট না করে মূল পর্বে। আমরা ভারতের সংবিধান প্রথমে ভারতের স্বাধীনতা লাভ করে 1947 সালে 15ই আগস্ট। সেই ভারতের স্বাধীনতা লাভ যদি ঔপনিবেশিক শাসন ব্যবস্থা শুরুর কথা আমরা ভাবি 1757 সালে পলাশির যুদ্ধ, সেই পলাশির যুদ্ধের পরে প্রায় 190 বছর পরে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। এই ভারতবর্ষ স্বাধীনতা লাভের সঙ্গে কিন্তু ভারতের দেশভাগ, তার তীব্র যন্ত্রণা, ক্ষয়ক্ষতি, সেই তীব্র যন্ত্রণা বেদনার মধ্য দিয়ে ভারতবর্ষের মুক্তি লাভ হয় এবং মুক্তি লাভের পরবর্তী সময়ে ভারতবর্ষের স্বাধীনতা লাভের পরে তার শাসনতান্ত্রিক আইনসভা সংবিধান রচনার মধ্য দিয়ে ভারতবর্ষ পরপর তার স্বাধীন রাষ্ট্র হিসাবে বহিঃপ্রকাশ শুরু হয় এবং তার পথ চলা এগিয়ে যেতে থাকে। সেই ভারতবর্ষের সংবিধান রচনা হয়েছিল 1949 সালে 26শে নভেম্বর। গণপরিষদে গ্রহণ করা হয় সংবিধান অনেক আলাপ আলোচনা, তর্ক বিতর্কের মাধ্যম দিয়ে, এবং 1950 সালে 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান কার্যকারী করা হয়। সংবিধান বলতে কি বোঝায় না, সংবিধান বলতে বোঝায় আইনের সমষ্টি, এবং এই সংবিধান দ্বারা কোনো রাষ্ট্র কিভাবে চলবে, রাষ্ট্রের সাধারণ মানুষ কিভাবে চলবে, রাষ্ট্রের জনগণ কিভাবে কোন নিয়ম নীতির ওপরে রাষ্ট্র নির্ভর করবে, সেই বিশেষ নিয়ম নীতি সংবিধানের ওপর নির্ভর করে। এবং সংবিধান একটি দেশের সার্বভৌমত্বের প্রতীক। সংবিধান সেই দেশটা কিভাবে তার এগিয়ে যাবে তার দিক নির্দেশনা দেয়। এবং ভারতবর্ষের যখন ব্রিটিশ শাসনের অধীনে ছিল তখন ভারতবর্ষ ব্রিটিশ সরকারের যে সংবিধান তার নিয়ম মাফিক চলতো। সেখানে ভারতবর্ষের সাধারণ মানুষদের চাওয়া পাওয়ার কোনো প্রতিফলন ঘটতো না। ফলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পরে মানুষ জাতীয়তা নেতৃত্ববাদী শুরু হয় এবং ভারতীয়দের জন্য সংবিধান রচনার জন্য মানুষ তীব্রতর আন্দোলন শুরু করে। সেই আন্দোলনের পরবর্তী সময়ে দেখা যায় ইংরেজরা তার চাপে 1946 সালে ব্রিটিশ সরকার সংবিধানের সভা গঠনের প্রস্তাব দেন এবং এই সভার কাজ হবে ভারতের জন্য সংবিধান রচনার মধ্য দিয়ে। সেই 1946 সালে জুলাই মাসে গণপরিষদ গঠিত হয়। গণপরিষদের সভাপতিত্ব করেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং পরবর্তী সময়ে তারই নির্দেশে স্বাধীন ভারতের সংবিধান রচনার জন্য একটি খসড়া কমিটি গঠিত হয়। বি.আর. আম্বেদকর তার সভাপতিত্বে 7 জনের খসড়া কমিটি সংবিধান রচনার কাজটি শুরু হয়েছিল 1946 সালে জুলাই মাস থেকে। সাধারণতন্ত্র দিবস কি টুকরো কথায়, যেটা গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষাতে বারবার এসে পড়ে। 1950 সালে 26শে জানুয়ারি এই দিন ভারতের সংবিধানকে কার্যকারী করা হয়। এই সংবিধান কার্যকারী করার দিন থেকেই 26শে জানুয়ারি প্রত্যেক বছর ভারতবর্ষে সাধারণতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। এবং এই ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধান বিশ্বের যত সংবিধান রয়েছে তার থেকে সব থেকে বড় সংবিধান। এবং এই সংবিধানে মার্কিন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, ইংল্যান্ড থেকে মন্ত্রিসভার পরিচালিত শাসন ব্যবস্থা এবং আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি সব কিছুই যুক্ত রয়েছে। ভারতের সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে জানবো। প্রস্তাবনা তোমাদের পরীক্ষাতে বারবার আসে। সেই প্রস্তাবনাতে ভারতীয় সংবিধানের একটি আদর্শ বা উদ্দেশ্য প্রস্তাবনাতে ঘোষণা করা হয়েছে। প্রস্তাবনাটি সংবিধানের বিবেক বা সংবিধানের আত্মা বলা হয়। প্রস্তাবনার মূল বিষয়গুলি থাকে, সেই ভারতবর্ষের যখন সংবিধান রচনা হয়েছিল সেই সংবিধান রচনার প্রস্তাবনার মূল বিষয়গুলি ছিল তোমাদের সার্বভৌম, গণতান্ত্রিক এবং প্রজাতন্ত্র। সেই সার্বভৌম, গণতান্ত্রিক, প্রজাতন্ত্র ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনার মূল কটি দিক ছিল, যেই দিকগুলো নির্ভর করে ভারতবর্ষের সংবিধান রচনা করা হয়েছিল। এর পরবর্তী সময়ে ভারতবর্ষের সংবিধান রচনার মধ্যে 1976 সালে যে সংশোধন করা হয়, 42তম সংশোধন, সেই 42তম সংশোধনে
সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এই দুটি আদর্শ যুক্ত করা হয়। পরবর্তী সময়ে ভারতের সংবিধানের প্রস্তাবনাতে যে 5টি আদর্শের কথা মেনে চলা হয় সেটা হচ্ছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতন্ত্র, সাধারণতন্ত্র। এই 5টি বিশেষ আদর্শকে মেনে ভারতবর্ষের সংবিধান রচনা করা হয়েছে। এই 5টি আদর্শের ব্যাখ্যা পরীক্ষাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সার্বভৌম বলতে কি বোঝায়? ভারত রাষ্ট্রের অভ্যন্তরীণ বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে ভারতই চরম বা চূড়ান্ত ক্ষমতার অধিকারী। ভারত কোনো রাষ্ট্র বা সংস্থার আদেশ, নির্দেশ, অনুরোধ মানতে বাধ্য নয়। সমাজতন্ত্র কথার অর্থ সমাজের যে কিছু উৎপাদন হবে সেই উৎপাদনের অধিকার হবে সমাজের সমস্ত সম্প্রদায়ের মানুষ। তবে ভারতবর্ষে সমাজতন্ত্র কথার অর্থ বোঝাতে চেয়েছে যে মিশ্র অর্থনীতি, অর্থাৎ রাষ্ট্রীয় এবং ব্যক্তি মালিকানা নির্ভর অর্থনীতির মধ্যে সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে সমাজতন্ত্রের মাধ্যম দিয়ে। ধর্মনিরপেক্ষ কথার অর্থ ধর্মের দিক থেকে ভারতবর্ষের সমাজ যে সমস্ত মানুষ নিরপেক্ষ, অর্থাৎ সমস্ত ধর্মের মানুষ ভারতবর্ষে স্বাধীনভাবে বসবাস করতে পারবে, তার ধর্ম আচরণ তারা পালন করতে পারবে বিনা বাধায়, বিনা দ্বিধায়। গণতন্ত্র কথার অর্থ সমাজের সমস্ত সম্প্রদায়ের মানুষ ভারতবর্ষের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রশাসনিক দপ্তর বা আইনসভায় কারা সদস্য হবেন বা প্রশাসন দপ্তর কারা চালনা করবে বা কারা মন্ত্রী নেতা হবে সেই সব দ্বারা নিজেরা গণতান্ত্রিকভাবে প্রয়োগ করে তারা গণতন্ত্রের মাধ্যমে তারা সমাজের হিতকার কোনটা সেই ব্যবস্থায় তারা এগিয়ে যেতে থাকবে এবং সমাজের প্রাদেশিক আইনসভা, স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠার প্রতিনিধি তারা নির্বাচন করতে পারবে। এর জন্য অবশ্যই ভোটাধিকার প্রয়োগের একটা ব্যাপার রয়েছে। ভোটাধিকার কিন্তু সমাজের সমস্ত শ্রেণীর মানুষ প্রয়োগ করতে পারে না। যারা কেবল প্রাপ্তবয়স্ক অর্থাৎ 18 বছরের ঊর্ধ্বে তারা এই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এরপরে তোমাদের রয়েছে সাধারণতন্ত্র। সাধারণতন্ত্র কথার অর্থ হচ্ছে বংশানুক্রমিক কোনো রাজব্যবস্থা বা রানী, তার যে বংশানুক্রমিক বংশের সদস্যরাই কেবল রানী রাজা হয়ে আসবে, সেরকম ভারতের সংবিধান বা স্বায়ত্ত শাসনের প্রধান উপদেষ্টা হতে পারে না। ভারতের যারা শাসন ব্যবস্থার শীর্ষে রয়েছেন রাষ্ট্রপতি, তিনি জনগণের দ্বারা পরোক্ষভাবে নির্বাচিত হবে। এর দ্বারা বোঝা যায় সাধারণ মানুষ ঠিক করবে যে কে তারা রাষ্ট্রের প্রধান হবে বা ভারতের সংবিধানের বিভিন্ন যে পদগুলো রয়েছে সেই পদে কারা বসবেন সেই সব দিক থেকে ভারতবর্ষের সাধারণ মানুষ তারা কিন্তু দিক নির্দেশনা দিবে। এবারে আমরা কেন্দ্রীয় শাসন বিভাগ সম্পর্কে জানব। কেন্দ্রীয় শাসন বিভাগ ভারতবর্ষের যে সংবিধানের একটা অংশ, বিভাগ। সেই বিভাগ বা সংসদ চালনার ক্ষেত্রে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের কিছু বিশেষ ধাপ রয়েছে এবং কিছু বিশেষ পদ রয়েছে। সেই পদের অধিষ্ঠাতা হতে হলে কি বিশেষ নিয়ম কানুন লাগু হবে এবং কত বছর মেয়াদ সেই সম্পর্কে জানবো, যেগুলো পরীক্ষার জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় শাসন বিভাগ সম্পর্কে যা জানো লিখো। বা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়, কত বছরের জন্য নির্বাচিত হয়, কি বিশেষ ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্য থাকলে তারা রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারবেন, উপরাষ্ট্রপতি নির্বাচিত হতে পারবেন, সেই সব কথা আমরা জানবো এই অংশে। ভারতের সংসদীয় গণতন্ত্র কাঠামোতে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ নিয়ে কেন্দ্রীয় শাসন বিভাগ গঠিত। কেন্দ্রীয় শাসন বিভাগের যদিও প্রধান বিচার করলে আইনগত তত্ত্বগত দিক থেকে রাষ্ট্রপতি প্রধান, কিন্তু বাস্তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ রাষ্ট্রপতির নামে শাসন কার্য পরিচালনা করেন এবং বলতে পারা যাক যে মন্ত্রী পরিষদ বা মন্ত্রীদেরকে চালনা করা প্রধানমন্ত্রীর কাজ এবং বাস্তবে দেখা যায় কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির কথায় চলে আসি। ভারতবর্ষের রাষ্ট্রপতি, রাষ্ট্রের প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতিত্ব জাতির প্রতিনিধিত্ব করেন এবং রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হন। রাষ্ট্রপতি করার জন্য যে মূল বৈশিষ্ট্য দরকার, 35 বছর বয়স্ক হতে হবে এবং তিনি ভারতীয় নাগরিক হতে হবে, লোকসভা নির্বাচিত হওয়া যোগ্য হতে হবে, সরকারি কোনো লাভজনক পদে যাতে নিযুক্ত না থাকেন সেটা দেখতে হবে। ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। উপরাষ্ট্রপতি
নির্বাচনের জন্য উপরাষ্ট্রপতি পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতির পরের রিউ হয় উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হতে হলে কমপক্ষে রাষ্ট্রপতিরই মতো 35 বছর বয়স হতে হবে, রাজ্যসভা সদস্য হওয়ার মতো যোগ্যতা থাকতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে এবং রাষ্ট্রপতির মতোই এক বিশেষ পদ্ধতিতে উপরাষ্ট্রপতিকে নির্বাচন করা হয় এবং পদাধিকার বলে উপরাষ্ট্রপতি রাজ্যসভা সভাপতিত্ব করেন। উপরাষ্ট্রপতির কার্যকাল 5 বছর। কেন্দ্রীয় আইনসভা রাষ্ট্রপতির 2 কক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভাতে উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা, নিম্ন কক্ষকে বলা হয় লোকসভা। উচ্চ কক্ষে 250 সদস্য থাকবে। রাজ্যসভা সদস্য হিসাবে বিজ্ঞান, চারুকলা, সমাজসেবা প্রভৃতি ক্ষেত্রে খ্যাতনামা 12 জন ভারতীয় নাগরিক রাষ্ট্রপতি নিয়োগ করবেন। রাজ্যসভা সদস্য হিসাবে নির্বাচিত হবেন কোনো ব্যক্তি অন্তত 30 বছর বয়স্ক ভারতীয় নাগরিক হতে হবে এবং রাজ্যসভা সদস্যরা 6 বছর জন্য নির্বাচিত হন এবং রাজ্যসভার যারা ভারতীয় সংসদের নিম্ন কক্ষকে বলা হয়, 2টো কক্ষ বলেছিলাম, উচ্চ কক্ষকে বলা হয় রাজ্যসভা, নিম্ন কক্ষকে বলা হয় লোকসভা। সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার ভিত্তিতে প্রত্যক্ষভাবে জনগণের দ্বারা লোকসভায় প্রায় সকল সদস্য নির্বাচিত হন। কেবল রাষ্ট্রপতি 2 জন সদস্যকে মনোনীত করতে পারেন লোকসভায়। সংবিধানের বর্তমান লোকসভার পদের সংখ্যা 552 জন। লোকসভার সদস্য পদ পাওয়ার জন্য প্রার্থী যিনি হবেন তিনি কমপক্ষে 25 বছর বয়স হতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে এবং তিনি যেন জনগণের দ্বারা বিজয়ী লাভ করেন এবং লোকসভা সদস্যরা সাধারণত 5 বছরের জন্য নির্বাচিত হন। লোকসভা সভাপতিত্ব করেন অধ্যক্ষ বা স্পিকার। অধ্যক্ষ অবর্তমানে উপ অধ্যক্ষ বা ডেপুটি স্পিকার লোকসভার কাজকর্ম পরিচালনা করেন। অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ উভয়েই লোকসভা সদস্যদের মধ্য থেকে নির্বাচিত করা হয়। প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি হন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এবারে আমরা জানব প্রধানমন্ত্রীর কথা। প্রধানমন্ত্রী হচ্ছে ভারতীয় সংসদীয় শাসন ব্যবস্থায় প্রধানমন্ত্রী হলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পদের অধিকারী। তিনি কেন্দ্রীয় সরকারের প্রধান এবং রাষ্ট্রপতি দেশের সংবিধানের প্রধান হলেও প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রকৃত পরিচালক। লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ব্যক্তি পরবর্তী সময়ে উপরাষ্ট্রপতি দ্বারা তাকে প্রধানমন্ত্রী পদে আরোহণ করা হয়। প্রধানমন্ত্রীর কাজ একাধিক দায়িত্ব নিজে রাখতে পারেন এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা মাধ্যম হিসাবে কাজ করেন। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহেরু। রাজ্যের আইনসভা ভারতের সংবিধানে অনুযায়ী প্রতিটি অঙ্গরাজ্যে একটি করে আইনসভা থাকবে। কোনো আইনসভায় 2টো করে কক্ষ রয়েছে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গের রাজ্যের ক্ষেত্রে আইনসভার একটি মাত্র কক্ষ রয়েছে, সেটা হচ্ছে বিধানসভা। এছাড়াও দ্বিকক্ষ বিশিষ্ট হলেও উচ্চ কক্ষকে বলা হয় বিধান পরিষদ, নিম্ন কক্ষকে বলা হয় বিধানসভা। পশ্চিমবঙ্গের আইনসভার কক্ষে একক কক্ষ বিশিষ্ট বললাম, কেবলমাত্র শুধু বিধানসভায় গঠিত। রাজ্যপাল বিধানসভা এবং বিধান পরিষদ অর্থাৎ কেবল রাজ্যপাল বিধানসভা নিয়ে আইনসভা গঠিত হয়। রাজ্যপাল রাজ্যের শাসন ব্যবস্থা সভার উপরে রাষ্ট্রপতির মতোই রাজ্যপাল প্রধান। তিনি নিয়মতান্ত্রিক এবং নামমাত্র প্রধান। রাজ্যপালের কেন্দ্রীয় সরকারের সুপারিশে রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন, 5 বছরের নিযুক্ত হন। তিনি জনগণের দ্বারা সরাসরিভাবে নির্বাচিত হন না। তার কাজ মুখ্যমন্ত্রীকে পদে অধিষ্ঠিত করা এবং মুখ্যমন্ত্রীর কার্যভার সঠিকভাবে বোঝানো এবং রাজ্যপালের কাজ রাজ্যের যে বিধানসভা সেই বিধানসভাকে সঠিকভাবে পরিচালনা করা। বিধান পরিষদকে উচ্চপদস্থ সম্মানিত ব্যক্তিদের নিয়োগ করেন রাজ্যপাল। রাজ্যপালে বিধান পরিষদ থাকলে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে থেকে কয়েকজন রাজ্যপাল সেখানে নিয়োগ করতে পারেন। বিধানসভা 1969 সালে পশ্চিমবঙ্গের রাজ্যের আইনসভার ক্ষেত্রে বিধান পরিষদকে বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরবর্তী সময়ে আইনসভার নিম্নকক্ষ বিধানসভারই কেবল থেকে যায় এবং ভোটাধিকার প্রয়োগে যারা বিধায়ক হন তারা বিধানসভার সদস্য হন এবং এই বিধানসভায় সদস্য একজন ইঙ্গ ভারতীয় সদস্য রাজ্যপালের ইচ্ছানুযায়ী মনোনীত করতে পারেন, বিধানসভা সদস্য হিসাবে নিযুক্ত করতে পারেন। বিধায়কদের মেয়াদ 5 বছর হয়। মুখ্যমন্ত্রী কেন্দ্রের মতো রাজ্যগুলিতে যে বিজয়ী দলের প্রধান বা বিজয়ী দলের থেকে বা সংখ্যাগরিষ্ঠ দিক থেকে দল যারা প্রধান হয় তাদের মধ্য থেকে মুখ্যমন্ত্রীকে
ঠিক করা হয়। মুখ্যমন্ত্রী যিনি অঙ্গরাজ্যগুলো বা সংসদীয় সরকার গঠন করে সেই সরকারের প্রধান হয়। মুখ্যমন্ত্রী বিভিন্ন পদে অধিষ্ঠিত হতে পারে বা বিভিন্ন পদ তার কাছে রাখতে পারে। মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার প্রধান হন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী রাজ্যপাল মুখ্যমন্ত্রী পদে নিয়োগ করেন। মুখ্যমন্ত্রী পরামর্শ মতো রাজ্যপাল অন্যান্য মন্ত্রীদেরও নিয়োগ করেন। মুখ্যমন্ত্রী মন্ত্রিসভা তাদের কার্যাবলীর জন্য বিধানসভার কাছে দায়বদ্ধ থাকেন। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। আঞ্চলিক স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসন কথার অর্থ গণতান্ত্রিকভাবে শাসন ব্যবস্থাকে পরিচালনা করা। জনগণের মাধ্যমে স্থানীয়ভাবে অঞ্চল বা স্থানীয় পৌরগুলি কীভাবে শাসন ব্যবস্থা চালিত করা হয় তাকে বলা হয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। পশ্চিমবঙ্গে দুভাবে স্বায়ত্তশাসন ব্যবস্থা রয়েছে, গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা এবং পৌর শাসন ব্যবস্থা। আমরা প্রথমে গ্রামীণ স্বায়ত্ত ব্যবস্থা সম্পর্কে জানব। সেখানে 3টি স্তর রয়েছে: গ্রাম পঞ্চায়েত স্তর, পঞ্চায়েত সমিতি স্তর এবং জেলা পরিষদ স্তর। গ্রাম পঞ্চায়েত স্তরে কিছু গ্রাম বা কিছু ছোট ছোট গ্রামীণ এলাকাগুলো নিয়ে তৈরি হয় গ্রাম পঞ্চায়েতের সদস্য। গ্রাম পঞ্চায়েতের সদস্য যিনি হন তিনি পঞ্চায়েতের ভোট দ্বারা নির্বাচিত করা হয় এবং তিনি পরবর্তী সময়ে কয়েকটি গ্রাম নিয়ে তৈরি হয় অঞ্চল। সেই অঞ্চলের মধ্যে গ্রাম পঞ্চায়েতের সদস্যরা ঠিক করেন অঞ্চলের যিনি প্রধান হবেন বা উপপ্রধান হবেন। প্রধানের কাজ এই গ্রাম পঞ্চায়েতের যে সভা বা কমিটি গঠন হলো তাদেরকে পরিচালনা করা। অন্তত মাসে একটি বার সভা করে সেই সভা বিভিন্ন রকমের কাজের পর্যালোচনা করা উচিত এবং পরবর্তী সময়ে প্রধান উপপ্রধান নির্বাচনের জন্য 1/3 মহিলা সদস্য জনসংখ্যার অনুপাতে তপশিল জাতি উপজাতিদের জন্য সংরক্ষিত করা হয়। সেই একইভাবে পঞ্চায়েত সমিতি ব্লক স্তরে গঠন করা হয়। পঞ্চায়েত সমিতিও জনগণের দ্বারা ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচন করা হয়। সেই নির্বাচন করার মাধ্যমে পঞ্চায়েত সদস্যদের মধ্য থেকে তারা নিজেরাই ঠিক করে সভাপতি এবং সভাপতির সঙ্গে সমিতির পঞ্চায়েত সভাপতি এবং সভাপতির সঙ্গে সহসভাপতি নির্বাচন করা হয়। সেই একইভাবে গ্রাম পঞ্চায়েতের মতো তাদেরও সভা করতে হয় এবং সেখানেও 1/3 মহিলা পদ জনসংখ্যার অনুপাতে তপশিল জাতি উপজাতিদের জন্য সংরক্ষিত থাকে সভাপতি সহসভাপতি পদ এবং এখানে 3 মাস অন্তর একবার সমিতির সভা ডাকার কথা বলা হয়েছে। জেলা পরিষদ প্রত্যেকটি জেলাতে পশ্চিমবঙ্গের 2013 সালে 19টি জেলার মধ্যে কলকাতা দার্জিলিং বাদে প্রত্যেকটি জেলায় জেলা পরিষদ রয়েছে। জেলা পরিষদের প্রার্থী হওয়ার জন্য কোনো ব্যক্তি গ্রাম পঞ্চায়েত অথবা পঞ্চায়েত সমিতির সমতুল্য যোগ্যতা থাকতে হবে। 5 বছরের জন্য এই পদ। এখানেও অধিবেশন ডাকা হয় প্রত্যেক 3 মাস অন্তর। জেলা পরিষদের সভায় সভাপতিত্ব করেন সভাধিপতি অবর্তমানে সহসভাপতি নির্বাচন করা হয় এই জেলা পরিষদের নির্বাচিত ব্যক্তিদের থেকে। পৌরসভা হচ্ছে শহর এলাকা বা পৌরযুক্ত এলাকাগুলিতে পৌরসভা যেরকম গ্রাম পঞ্চায়েত সেই রকম পৌরসভা ওয়ার্ড থাকে। ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধিদের বা সদস্যদের বলা হয় কাউন্সিলরদের মধ্য থেকে ঠিক করা হয় পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান, যারা গ্রাম পঞ্চায়েতের মতো পৌর এলাকাগুলিকে তাদের দেখভাল এবং তাদের বিভিন্ন দিক থেকে সুবিধা অসুবিধা মানুষের দেখাশোনা করার দায়িত্ব থাকে। সামাজিক উন্নয়ন এবং সংবিধানের ভূমিকা সম্পর্কে জানব, যেখানে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য সংবিধানে কি বিশেষ কার্যক্রম রয়েছে সেই সব সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের পৌরসভা 1882 সাল থেকে লর্ড রিপনের উদ্যোগে পৌর প্রশাসন ব্যবস্থা শুরু হয়। 1932 সালে বঙ্গীয় পৌর আইন তৈরি হয়। 1947 সালের পরে পশ্চিমবঙ্গের পৌরসভাগুলিকে পরিচালিত করা হতো। 1993 সালে পৌর প্রশাসন ব্যবস্থা গণতান্ত্রিকভাবে নতুন ছাঁচে তৈরি করা হয়। পারিবারিক হিংসা বিরোধী আইন 2005 সালে একে সংস্কার করা হয় বা 2005 সালে লাগু করা হয়, যাতে পরিবারে একেবারে নিকৃষ্ট শ্রেণীর বা একটা পরিবারের সাধারণত নারীদের উপরে নিপীড়ন বা মানসিক টর্চার, অর্থনৈতিক নিপীড়ন, এই বিভিন্ন নিপীড়নের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এবং আইন ব্যবস্থাকে বিনামূল্যে পাওয়ার জন্য এই পারিবারিক হিংসা রোধ আইন চালু করা হয় 2005 সালে, যার ফলে কেবলমাত্র সমাজের
নারীদের অনেক নিপীড়ন অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়া যায়। তবে প্রকৃতপক্ষে এই অত্যাচার নিপীড়নের হাত থেকে তখনই রক্ষা পাওয়া যাবে যখন সমাজে সার্বিকভাবে শিক্ষার বিকাশ এবং নারীর অর্থনৈতিক অধিকার ফলপ্রসূ করা প্রয়োজন রয়েছে, বা যখন তাদের এই আর্থিক দিক থেকে উন্নতি লাভ হবে। অনগ্রসর নাগরিকদের অধিকার রক্ষায় সংবিধানের ভূমিকা। সংবিধানের সমাজে পিছিয়ে পড়া বা পশ্চাৎপদ শ্রেণী ঔপনিবেশিক আমল থেকেই শুরু হয়েছিল। যারা সমাজের সরকারি কাজকর্ম থেকে দূরে থাকেন বা যারা চাকরিজীবী নয়, যারা সমাজের একবারে নিচু শ্রেণীর মানুষ, তাদেরকে পশ্চাৎপদ শ্রেণী বলা হয়। মূলত সামাজিকভাবে অস্পৃশ্য মানুষরাই এই শ্রেণীর অন্তর্গত। তপশিলি জাতি, হরিজন, দলিত, এই বিভিন্ন ভাষায় তাদেরকে প্রকাশ করা হয়। 1930 সালে দলিত সমাজে নিজেদের অধিকার প্রসঙ্গে সচেতন হতে শুরু করে এবং তারা বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে B.R. আম্বেদকর সেই আন্দোলনের একজন প্রকৃষ্ট মুখ ছিলেন। পরবর্তী সময়ে গান্ধীজির সঙ্গে তাদের চুক্তি হয় 1932 খ্রিস্টাব্দে। গান্ধী এবং আম্বেদকর নিয়ে পরবর্তী সময়ে চুক্তি হয়, পুনা চুক্তি। সেই চুক্তিতে দলিত আলাদাভাবে নির্বাচনের বদলে যৌথ নির্বাচনের তপশিলি জাতির জন্য 151টি আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয়। হরিজন বিষয়ে গান্ধীর কর্মসূচি কংগ্রেসের নেতৃত্বে বিষয়ের উৎসাহ নেই। এর পরবর্তী সময়ে 1947 খ্রিস্টাব্দে যখন হস্তান্তর করা হয়, তপশিলি সম্প্রদায়ের আন্দোলন পরবর্তী সময়ে স্তীমিত হয়ে যায়। জাতীয় কংগ্রেসের এই আন্দোলনগুলি পরবর্তী সময়ে সংবিধান রচনার ক্ষেত্রে যে খসড়া কমিটি করা হয়, সেই খসড়া কমিটিতে B.R. আম্বেদকরকে নির্বাচন করা হয়। এর ফলে দেখা যায় যে তপশিলি জাতি সম্প্রদায়ের সঙ্গে জাতীয় কংগ্রেসের যে সহমর্মিতা, সেই অমর্মিতার অবস্থান খুঁজে পাওয়া যায় এবং সেই সহমর্মিতার অবস্থান সংবিধান রচনার মধ্য দিয়ে এবং তাকে কার্যকরী করার মধ্য দিয়ে দেখা যায় যে তপশিলি জাতি, উপজাতি এবং সমাজের একবারে সংখ্যালঘু মানুষদের উন্নতির ক্ষেত্রে বিভিন্ন নিয়ম নীতি চালু করেন বিভিন্ন সংবিধানের ক্ষেত্রে। সেই সংবিধানের যে সমাজের তপশিলি জাতি বা পিছিয়ে পড়া মানুষ কোন কোন বিশেষ বৈশিষ্ট্যের দিক থেকে তাদেরকে বিচার বিশ্লেষণ করা হবে তার মাপকাঠি তৈরি করা হয় পরবর্তী সময়ে। যেখানে হিন্দু সমাজের বিধান অনুযায়ী যারা সমাজের নিচু স্তরে অবস্থান করবেন, যাদের মধ্যে শিক্ষার প্রচলন কম, যাদের মধ্যে অতি অল্প সংখ্যক ব্যক্তি সরকারি চাকরি পেয়েছেন এবং যাদের মধ্যে শিল্প বাণিজ্য প্রসারও কম, তারাই হলেন সমগ্র সমাজের অনগ্রসর জাতি, উপজাতি। এবং সংবিধানে সংখ্যালঘু কথাটা বলা হয়েছে, যেখানে সম্প্রদায়ের ধর্মের দিকে কথা তুলনা না করে বা কোনো একটা বিশেষ ধর্মকে এখানে তুলনা ধরা হয়নি। সমাজের যদি সংখ্যার দিক থেকে বিচার করা হয়, যারা পিছিয়ে রয়েছেন সেই সম্প্রদায়ের মানুষকে এখানে সংখ্যালঘু বলা হয়েছে এবং তাদের উন্নতির স্বার্থে সমাজ কিন্তু দায়বদ্ধ। সমাজের সাধারণ মানুষ বা সমষ্টিগতভাবে সরকারও দায়বদ্ধ থাকবে এবং তাদের সমস্ত রকমের অধিকার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, চাকরি, ভাষা, বর্ণমালা, সাংস্কৃতিক সুরক্ষা সরকারকে করে দিতে হবে। তাদের এটা ন্যায্য অধিকার এবং সেই অধিকার তারা পাবে, এটা সংবিধান রচনার মধ্য দিয়ে বলা হয়েছে। এবং সেই তাদের যে ভাষা শিক্ষা, মাতৃভাষার মাধ্যমে তাদের লেখাপড়া করা, সরকারি অনুদান পাওয়া, বিভিন্ন ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সমস্ত নাগরিককে সুযোগ সুবিধা দেওয়া, সেই ব্যাপারে সংবিধান কিন্তু তার বিভিন্ন আইনে এই কথাগুলো বলে রয়েছে। এবারে সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকার বা কর্তব্যসমূহ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কটা মৌলিক কর্তব্য রয়েছে, মৌলিক কর্তব্য 10টি রয়েছে। পরবর্তী সময়ে 6টি মৌলিক কর্তব্যকে সংস্কার করা হয়েছিল। সেই 6টি মৌলিক কর্তব্যগুলো প্রথম ভারতীয় সংবিধান রচনার জন্য যে 6টি মৌলিক কর্তব্য রয়েছে সেগুলো হচ্ছে সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা সংস্কৃতির অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এই অধিকারগুলি 1976 সালে সংস্কার করে 10টি মৌলিক অধিকারে অন্তর্ভুক্ত করা হয়। এই 10টি মৌলিক অধিকার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই মুখস্থ করে রেডি করে রাখবে, বারবার লিখে এই জিনিসগুলো বইয়ের সঙ্গে মেলানোর চেষ্টা করবে।
ভারতীয় সংবিধানের লিপিবদ্ধ মৌলিক কর্তব্যসমূহ হলো: 1 সংবিধান, সংবিধানের আদর্শ, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান, জাতীয় পতাকা, জাতীয় ত্রস্তের কথার অর্থ হচ্ছে জাতীয় সঙ্গীত বা জাতীয় গান, সেই প্রতি সম্মান দেখানো, জাতির প্রত্যেক মানুষের ক্ষেত্রে বা রাষ্ট্রের সমস্ত মানুষের কর্তব্য ভারতীয় স্বাধীনতা সংগ্রামের মহৎ আদর্শগুলি সংরক্ষণ অনুসরণ করা, ভারতের সার্বভৌমত্বের ঐক্য ও সংহিতাকে অক্ষুণ্ণ রাখা ও রক্ষা করা, ভারতের প্রতিরক্ষায় অংশ নেওয়া এবং জাতীয় সেবামূলক কাজের আহ্বানে সাড়া দিয়ে তাতে যোগ দেওয়া, ধর্মীয়, ভাষাগত ও আঞ্চলিকগত শ্রেণীগত বিভিন্নতার ঊর্ধ্বে উঠে সমস্ত ভারতবাসীর মধ্যে ঐক্য সৌভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এবং নারীর মর্যাদা হানিকর আচরণ ত্যাগ করা, ভারতের সমন্বয়বাদী মিশ্র সংস্কৃতির উত্তরাধিকারের সম্মান ও রক্ষা করা, ভারতের বন্যপ্রাণী প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করা এবং সমস্ত প্রাণীর প্রতি মমত্ববোধ তৈরি করা, প্রত্যেক নাগরিকের তরফে বৈজ্ঞানিক মানসিকতা, মানবতাবোধ অনুসন্ধান ও সংস্কারের মানসিকতাকে গ্রহণ করা ও তার দ্বারা চালিত হওয়া, জাতীয় সম্পত্তি রক্ষা করা ও হিংসা ত্যাগ করা, ব্যক্তিগত ও যৌথ প্রচেষ্টার মাধ্যমে সার্বিক জাতীয় উন্নতি লক্ষ্য চলা। বাবা মা অথবা অভিভাবক অভিভাবিকার কর্তব্য হলো তাদের 6 বছর থেকে 14 বছর বয়স্ক সন্তান বা পোষ্যর শিক্ষার যথোচিত সুযোগ সুবিধার ব্যবস্থা করা। এটি 2002 সালের 76তম সংবিধানে সংশোধনে যুক্ত করা হয়। এই 6 বছর থেকে 14 বছর বয়সের সন্তান বা পোষ্যদের শিক্ষার জন্য যথোপযুক্ত সুযোগ সুবিধার ব্যবস্থা অভিভাবকদের করতে হবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, নতুন বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না, চ্যানেলটি শেয়ার করে। ধন্যবাদ, নমস্কার।